ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি প্রায় 50টির ওপরে প্রশ্ন নিয়ে আলোচনা করব। এটি হলো জিওটেকটনিকের ভূত্বক বা আর্থ ক্রাস্টের ওপরে। তো তোমরা আগের ভিডিওটা যদি দেখে থাকো মন দিয়ে, তো সেখানে দেখবে আমি কিন্তু পুরো আর্থ ক্রাস্ট এই যে টপিকটা আছে এটার উপরে কিন্তু আমি খুব ছোট্ট করে আলোচনা করে দিয়েছি, এবং সেটার মধ্যে যেরকম পরীক্ষায় আসে ঠিক সেরকমভাবে সেই সমস্ত জিনিসগুলো দিয়ে কিন্তু বেশি পড়তে হবে না, একটু পড়লেই হবে, বা জিনিসগুলো দেখে গেলে তোমাদের সুবিধা হবে। সেই সব জিনিসগুলোই কিন্তু আমি আগের ভিডিওতে আমি দিয়ে দিয়েছি। তোমরা চাইলে সেই ভিডিওটা একবার দেখে আসতে পারো, এবং সেই ভিডিওটা দেখার পর এই ভিডিওটা দেখলে তোমাদের আশা করি অনেকটাই হেল্প হবে। কারণ ওই ভিডিওটা দেখার পর যখন তোমরা এই ভিডিওটা নিয়ে দেখবে তখন কিন্তু প্রত্যেকটা প্রশ্নের উত্তর নিজেরাই করতে পারবে। তবু একটু আলোচনা করছি যাতে তোমাদের একটু সুবিধা হয় এবং এগুলো তোমাদের হেল্পে আসে। তো এখানে যে প্রশ্নগুলো দেওয়া আছে সেগুলো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো এই সমস্ত প্রশ্নগুলো কিন্তু প্রশ্নের মধ্যে অনেক প্রশ্নই কিন্তু পরীক্ষাতে এসেও গেছে বা এরকম টাইপের আসতেও পারে, এরকম কিছু কোয়েশ্চেন নিয়ে আমি কিন্তু এখানে দিয়েছি। তো প্রত্যেকটা প্রশ্নের কিন্তু উত্তর যেগুলো সেগুলো আলোচনা করে দেবো। আমি আর অপশানগুলো বলে কিন্তু সময় নষ্ট করব না, কারণ যদি অপশানগুলো প্রত্যেকটা বলতে থাকি ABCD করে যেগুলো দেওয়া আছে তাহলে কিন্তু ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে। তোমরা কিন্তু শেষ পর্যন্ত ভিডিওটা মন দিয়ে দেখবে। আশা করি তোমাদের আজকের ভিডিওটা একটু হলেও ভালো লাগবে। আর বেশি কথা আমি বাড়াচ্ছি না, তো ভিডিওটা আমি এখানেই শুরু করছি। তো আমি এইগুলো উত্তর শুধু বলবো না, প্রত্যেকটা উত্তরের কিন্তু আমি ব্যাখ্যাও করে দেবো। তো ভিডিওটা মন দিয়ে দেখো, এইটুকুই আমার বলার, কোনো রকম স্কিপ কিন্তু করবে না। তো আর কোনো কথা বাড়াবো না, কথা না বাড়িয়ে শুরু করে দিচ্ছি। 1 নম্বর প্রশ্নটা যেটা দেওয়া আছে সেটা মন দিয়ে দেখো যে পৃথিবীর কঠিনতম ও সবচেয়ে পাতলা স্তর কোনটি? তো পৃথিবীর কঠিনতম সবচেয়ে পাতলা স্তর, এখানে যে অপশানগুলো দেওয়া আছে তোমরা দেখতেই পাচ্ছ। তো এই অপশানগুলোর মধ্যে কিন্তু সিয়ের দাগেরটা হবে এর উত্তর, ভূত্বক। তোমরা ডান দিকের ছবিটা ভালো করে দেখো, একেবারে ওপরে রয়েছে কি? ভূত্বক। তো এই বিষয়ে একটু বলি যে পৃথিবীর সবচেয়ে বাইরের ও পাতলা কঠিন স্তর হলো এটি। আর কি এর গড় গভীরতা মহাসাগরের নিচে কত? মহাসাগরের নিচে হলো কি 5 থেকে 10, বা আবার কোথাও কোথাও দেখবে দেওয়া আছে যে 5 থেকে 8 কিলোমিটার। ঠিক আছে, 5 থেকে 10 বা 5 থেকে 8 কিলোমিটার। আর কি মহাদেশের নিচে কত? মহাদেশের নিচে হচ্ছে কি 30 থেকে 35, বা আবার কোথাও কোথাও দেওয়া আছে দেখবে 40 থেকে 50 কিলোমিটার। হয়ে গেল। 2 নাম্বার হচ্ছে কি, 2 নাম্বার দেওয়া আছে দেখো যে মহাদেশীয় ভূত্বক মূলত কোন উপাদান দ্বারা গঠিত? মহাদেশীয় ভূত্বক মূলত, এখানে দেখো 4টে অপশান দেওয়া আছে। 4টে অপশানের মধ্যে তোমরা একটু বুদ্ধি করেই কিন্তু উত্তরটা বের করে ফেলতে পারবে, গুলিয়ে ফেলবে না। আমি আগেই বলেছিলাম যে শিয়াল এবং সীমা তোমরা কিভাবে মনে রাখবে, কিভাবে বলেছিলাম আগের ভিডিওটা, সে আবারও দেখতে হবে। অনেকেই গুলিয়ে ফেলে যে শিয়াল কোনটা, সীমা কোনটা, মহাদেশীয় না মহাসাগরীয়। তো সেটা কি দেখে বুঝবে সেটা কিন্তু আমি বলে দিয়েছিলাম। তো সেটা তোমরা আরেকবার দেখে নেবে, আর ওটা বলে আমি এখানে সময় নষ্ট করছি না। তো আমি পাশে লিখে দিয়েছি দেখো যে শিয়ালটা হচ্ছে মহাদেশীয় ভূত্বক আর সীমাটা হচ্ছে মহাসাগরীয় ভূত্বক। তাহলে এখানে প্রশ্ন হচ্ছে যে মহাদেশীয় ভূত্বক মূলত কোন কোন উপাদান দ্বারা গঠিত? আমরা এখানে কি পড়লাম? শিয়াল, তাই না? তো শিয়াল, ঠিক আছে। তো এটাকে আমরা ভেঙে দিচ্ছি SI + AL। তাহলে SIটা হচ্ছে কি সিলিকা, আর ALটা হচ্ছে কি অ্যালুমিনিয়াম। এইটা হচ্ছে আমাদের তোমার উপাদান। তাহলে এখানে অপশান কি আছে? এখানে যে সমস্ত অপশান আছে দেখতেই পাচ্ছ। এখানে কোথায় সিলিকা আর অ্যালুমিনিয়াম আছে? সিয়ের দাগেরটা। ঠিক আছে, তাহলে মহাদেশীয় ভূত্বক মূলত, আরেকটু বলে দিই, মহাদেশীয় ভূত্বক মূলত গ্রানাইট জাতীয় শিলা দ্বারা গঠিত, যা সিলিকা এবং অ্যালুমিনিয়াম সমৃদ্ধ। ঠিক আছে, সিলিকা ও অ্যালুমিনিয়াম সমৃদ্ধ। 3 নম্বর প্রশ্ন যেটা দেওয়া আছে সেটা দেখো যে মহাসাগরীয় ভূত্বক, তাহলে কি আবারও একইভাবে দেখো পরেরটা দেওয়া আছে সীমা হচ্ছে মহাসাগরীয় ভূত্বক। তাহলে আবার আমরা লিখে ফেলি সীমা। ঠিক আছে, তাহলে এটা হয়ে যাচ্ছে কি সিলিকা
আর এমএটা হচ্ছে কি ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়াম। ঠিক আছে, তাহলে এখানে কোন অপশানটা হচ্ছে বিয়ের দাগেরটা, সিলিকা ও ম্যাগনেসিয়াম, তাই তো? তাহলে একটু বলি এই বিষয়ে যে মহাসাগরীয় ভূত্বক মূলত, আমি একটু আগে বলেছিলাম কি মহাদেশীয় ভূত্বক মূলত গ্রানাইট জাতীয় শিলা দ্বারা গঠিত। তাহলে মহাসাগরীয় ভূত্বক তাহলে কী শিলা দ্বারা গঠিত? মহাসাগরীয় ভূত্বক হচ্ছে ব্যাসাল্ট শিলা দ্বারা গঠিত, যাতে কি হচ্ছে সিলিকা আর হচ্ছে ম্যাগনেসিয়াম সমৃদ্ধ হয় এটি। আচ্ছা, এরপরে হচ্ছে 4 নাম্বারটা হচ্ছে কী দেওয়া আছে দেখো। তো প্রশ্নটা আমাদের কী ছিল যে ভূত্বক ও গুরুমণ্ডলের মধ্যবর্তী বিযুক্তি রেখার নাম কি? তাহলে এখানে দেখো ছবিটা দেখো, ডান দিকের ছবিটা দেখো, দেওয়া আছে কি, একটু বড় করে দেখাই, দেখো দেওয়া আছে কি যে ভূত্বক সহ শিলামণ্ডল। তো এইটা হচ্ছে ভূত্বক, ওপরে রয়েছে ভূত্বক আর নিচে ভূত্বকের নিচে কি রয়েছে? গুরুমণ্ডল। তাহলে এর মাঝখান দিয়ে কে গেছে? ভূত্বক আর গুরুমণ্ডলকে ভাগ করে দিয়েছে কোন বিযুক্তি রেখা? সেটা হলো মোহ বিযুক্তি রেখা। তো এটা তোমরা দেখবে খুব সুন্দর করে কিন্তু আগের ভিডিওতে আমি বুঝিয়ে দিয়েছি। তো বি অপশানটা কিন্তু এর উত্তর, মোহরবিষিক বিযুক্তি রেখা বা মোহ। একটু বলি এই বিষয়ে যে মোহ বিযুক্তি রেখা কি ভূত্বক আর হচ্ছে গুরুমণ্ডলকে পৃথক করে দিয়েছে। এই স্থানে ভূমিকম্পের তরঙ্গের গতিবেগ হঠাৎ করে পরিবর্তন হয়। ঠিক আছে, এগুলো একটু মাথায় রাখবে। 5 নাম্বার প্রশ্ন কি আছে? পৃথিবীর আয়তনের প্রায় 84% এবং ভরের 67% কোন স্তর দ্বারা গঠিত? ঠিক আছে, তো এখানে আমাদের আবারও 4টে অপশান আছে। তো কি হবে উত্তরটা? 5 নাম্বার প্রশ্নের উত্তরটা হবে যে কি গুরুমণ্ডল। কেন একটু বলে দিই, এটা গুরুমণ্ডল কেন? কারণ গুরুমণ্ডল পৃথিবীর কি হচ্ছে বৃহত্তম স্তর, পৃথিবীর বৃহত্তম স্তর হলো গুরুমণ্ডল, যা ভূত্বকের নিচে। তাহলে ভূত্বকের নিচে হচ্ছে গুরুমণ্ডল, আগের ছবিটা তোমরা দেখতেই পাচ্ছ, ভূত্বকের নিচে গুরুমণ্ডল। আরেকটু বলা যেতে পারে যে এই ভূত্বকের ঠিক নিচে অবস্থিত এবং তার সঙ্গে বলবো যে 2900 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। এটি কত কিলোমিটার পর্যন্ত বিস্তৃত? তাহলে 2900 কিলোমিটার বা কিমি পর্যন্ত বিস্তৃত। 6 নম্বর প্রশ্ন হলো যে গুরুমণ্ডলের প্রধান উপাদান কি? এখানে যে 4টে অপশান আছে তার মধ্যে এর উত্তর হলো সি এর দাগেরটা, অর্থাৎ সিলিকা ও ম্যাগনেসিয়াম। কেন গুরুমণ্ডলের এটি প্রধান উপাদান? তোমরা দেখো পাশে একটা ডান দিকে একটা ছবি আছে গুরুমণ্ডলের ভাগ। একটি হলো 1 নম্বর ভাগ হলো কি বহিঃগুরুমণ্ডল বা ক্রফেসীমা, আর একটা হলো অন্তঃগুরুমণ্ডল বা নিফেসীমা। উভয়েরই কিন্তু উপাদান হচ্ছে সিলিকা আর ম্যাগনেসিয়াম। এছাড়া বহিঃগুরুমণ্ডলে আছে ক্রোমিয়াম লৌহ এবং অন্তঃগুরুমণ্ডলে আছে নিকেল আর লৌহ। তবে গুরুমণ্ডলে প্রধান উপাদান কিন্তু এই সিলিকা ও ম্যাগনেসিয়াম। এটা কেন একটু বলি যে গুরুমণ্ডল গলিত অবস্থায় পৃথিবী গঠনের সময় অপেক্ষাকৃত হালকা উপাদান, যেমন সিলিকা, একটু আগে আমি বলেছিলাম সিলিকা, আর হচ্ছে কি ম্যাগনেসিয়াম উপরের দিকে উঠে আসে। এই উপাদান দুটো গুরুমণ্ডলের শিলা, যেমন পেরিডোটাইট, কি বললাম নামটা? পেরিডোটাইট ও ডুনাইট, এগুলো পরিমাণ বেশি থাকে, অর্থাৎ এগুলো বেশি পরিমাণে থাকে। তাই গুরুমণ্ডলে হচ্ছে কি সিলিকা এবং ম্যাগনেসিয়াম হলো প্রধান। 7 নম্বর প্রশ্নে চলে যাই যে অ্যাসথেনোস্ফিয়ার কোন স্তরের অংশ? আমরা যদি আগের ছবিটা দেখি তো দেখব যে এখানে রয়েছে, দেখো ওপরে অ্যাসথেনোস্ফিয়ারের নিচে কোন স্তর রয়েছে? ক্রফেসীমা আর নিফেসীমা, অর্থাৎ বহিঃগুরুমণ্ডল এবং নিম্ন গুরুমণ্ডল। তো এই গুরুমণ্ডলের ওপরে হচ্ছে অ্যাসথেনোস্ফিয়ার, অর্থাৎ ভূত্বকের নিচে। তো প্রশ্নটা এখানে দেওয়া হয়েছে
কোন স্তরের অংশ হলো অ্যাস্থেনোস্ফিয়ার। তাহলে এখানে উত্তর হবে বি এর দাগেরটা, অর্থাৎ গুরুমণ্ডলের উপরের অংশ। এই অ্যাস্থেনোস্ফিয়ার সম্পর্কে একটু বলি। অ্যাস্থেনোস্ফিয়ার হলো গুরুমণ্ডলের ওপরের অংশে অবস্থিত একটি সান্দ্র এবং যান্ত্রিকভাবে দুর্বল নমনীয় এক প্রকার অঞ্চল, যা লিথোস্ফিয়ারের ঠিক নিচে অবস্থিত। অ্যাস্থেনোস্ফিয়ারটা কোথায়? লিথোস্ফিয়ারের নিচে অবস্থিত। 8 নম্বর প্রশ্ন, যে প্লেট টেকটনিক্সের জন্য দায়ী পৃথিবীর কোন স্তর? তো এটার উত্তর হবে সি এর দাগেরটা, লিথোস্ফিয়ার ও অ্যাস্থেনোস্ফিয়ার। লিথোস্ফিয়ার, যা ভূত্বক ও গুরুমণ্ডলের ওপরের অংশ নিয়ে গঠিত। একটু আগেই বললাম লিথোস্ফিয়ার প্লেটগুলিতে বিভক্ত হয়। এই প্লেটগুলি অ্যাস্থেনোস্ফিয়ারের ওপরে ভাসমান অবস্থায় কি হয়? প্লেটগুলো হচ্ছে কি চলাচল করে। প্লেটগুলো কি হচ্ছে? ভাসমান অবস্থায় চলাচল করে, যা প্লেট টেকটনিক্সের প্রধান কারণ হিসাবে ধরা যেতে পারে। 9 নম্বর প্রশ্ন, যে লিথোস্ফিয়ারের গড় পুরুত্ব কত? তো উত্তর হবে বি এর দাগেরটা, প্রায় 100 কিলোমিটার। লিথোস্ফিয়ার হলো পৃথিবীর সবচেয়ে উপরের কঠিন এবং স্থিতিস্থাপক স্তর, যার গড় পুরুত্ব প্রায় 100 কিলোমিটার। এটি ভূত্বক এবং গুরুমণ্ডলের উপরের অংশ নিয়ে গঠিত। 10 নম্বর প্রশ্ন, গুরুমণ্ডল এবং কেন্দ্রমণ্ডলের মধ্যবর্তী বিযুক্তি রেখার নাম কি? তো এটার উত্তর হবে সি এর দাগেরটা, অর্থাৎ গুটেনবার্গ বিযুক্তি রেখা। আমরা যদি এই ছকটা দেখি, ভালো করে দেখো, গুরুমণ্ডল রয়েছে আর রয়েছে কেন্দ্রমণ্ডল। কেন্দ্রমণ্ডলের আরেকটা নাম হলো নিফে। তো গুরুমণ্ডল আর কেন্দ্রমণ্ডল এই দুটি স্তরকে বিভক্ত করেছে কে? গুটেনবার্গ। একটু পর আগেই বলেছিলাম যে গুটেনবার্গ বিযুক্তি রেখা এটার উত্তর। এইখানে কি হয় যে পি তরঙ্গের গতি কি হয়? কমে যায়। আর এস তরঙ্গের গতি এখানে কি হয়? সম্পূর্ণ বিলীন হয় এখানে। এবারে 11 নম্বর প্রশ্নে যাই। পৃথিবীর সবচেয়ে ভেতরের স্তর কোনটি? তো উত্তর হবে সি এর দাগেরটা, অর্থাৎ কেন্দ্রমণ্ডল। একটু এই বিষয় বলি যে কেন্দ্রমণ্ডল হলো পৃথিবীর সবচেয়ে ভেতরের অংশ। ছবিটাতে দেখো, কেন্দ্রমণ্ডল কিন্তু পৃথিবীর সবচেয়ে ভেতরের অংশ, ঠিক আছে? যা প্রায় কত কিলোমিটার? যা প্রায় হচ্ছে 2900 কিলোমিটার গভীরতা থেকে শুরু হয়ে পৃথিবীর কেন্দ্র পর্যন্ত বিস্তৃত। 12 দাগ, কেন্দ্রমণ্ডল প্রধানত কোন উপাদান দ্বারা গঠিত? তো উত্তর হবে সি এর দাগেরটা, লোহা ও নিকেল। কেন্দ্রমণ্ডল একটু আগেই কিন্তু আমি বলেছিলাম, ছকে দেখবে এই যে নিফে কথাটা লেখা ছিল, তাই না? তো কেন্দ্রমণ্ডল বা নিফে, তো নিফে, তাহলে এনআইটা হচ্ছে নিকেল আর এফিটা হচ্ছে কি ফেরাম। তাহলে ফেরাম বা হচ্ছে কি লোহা। তাহলে নিকেল এবং লোহা হলো এটার উত্তর। কেন্দ্রমণ্ডলের অত্যন্ত ভারী উপাদান হলো কি লোহা আর হচ্ছে নিকেল ইত্যাদি দ্বারাই গঠিত। 13 নম্বর প্রশ্ন, বহিঃকেন্দ্রমণ্ডল কোন অবস্থায় থাকে? তো উত্তর হবে বি এর দাগেরটা, তরল। আমরা যদি সেই ছবিটা আবারও দেখি, দেখো এখানে দেওয়া আছে এই যে বহিঃকেন্দ্রমণ্ডল আর একটা রয়েছে অন্তঃকেন্দ্রমণ্ডল। বহিঃকেন্দ্রমণ্ডলের পাশে দেখো দেওয়া আছে অর্ধতরল আর অন্তঃকেন্দ্রমণ্ডল হচ্ছে কঠিন। তো আমি এক্ষুনি উত্তরটা কি বলেছিলাম যে বি এর দাগের, অর্থাৎ তরলটা হবে এর উত্তর, যা ভূচৌম্বক ক্ষেত্র বা যেটাকে বলা হয় জিওম্যাগনেটিক ফিল্ড
বা চৌম্বক ভূচৌম্বক ক্ষেত্র এর উৎপত্তির জন্য দায়ী। 14 নম্বর প্রশ্ন, যে অন্তঃকেন্দ্রমণ্ডল কোন অবস্থায় থাকে? তো এটার উত্তর হবে কঠিন। আমি একটু আগেই দেখিয়ে দিয়েছি, বহিঃকেন্দ্রমণ্ডল তরল আর অন্তঃকেন্দ্রমণ্ডল হচ্ছে কঠিন। অন্তঃকেন্দ্রমণ্ডল অত্যন্ত উচ্চচাপ এবং তাপমাত্রার কারণে কঠিন অবস্থায় থাকে। 15 নম্বর প্রশ্ন হলো, বহিঃকেন্দ্রমণ্ডল ও অন্তঃকেন্দ্রমণ্ডলের মধ্যবর্তী বিযুক্তি রেখাটির নাম কি? একটু ছবিটা আমরা দেখে নিই, সেই ছকটা, যে বহিঃকেন্দ্রমণ্ডল আর অন্তঃকেন্দ্রমণ্ডল। দেখো বহিঃকেন্দ্রমণ্ডল রয়েছে, একটু বড় করে দিই, বহিঃকেন্দ্রমণ্ডল আর হচ্ছে অন্তঃকেন্দ্রমণ্ডল। তো বহিঃকেন্দ্রমণ্ডল অন্তঃকেন্দ্রমণ্ডলের মাঝখানে কে আছে? লেহম্যান। ঠিক আছে, তাহলে এই বিযুক্তি রেখাটার নাম কি? লেহম্যান বিযুক্তি রেখা। তো এটা কত নাম্বার রয়েছে দেখে নিই, সিয়ের দাগের এটা। তো লেহম্যান বিযুক্তি রেখা। তো লেহম্যান বিযুক্তি রেখা এক্ষুনি দেখে নিলাম, বহিঃকেন্দ্রমণ্ডল ও অন্তঃকেন্দ্রমণ্ডলকে কি করেছে? পৃথক করেছে। 16 নম্বর প্রশ্ন হচ্ছে কি, ভূমিকম্পের পি তরঙ্গ কোন মাধ্যম দিয়ে চলাচল করতে পারে? তো এটার উত্তর হবে সিয়ের দাগেরটা, কঠিন, তরল এবং গ্যাসীয় মাধ্যমের মধ্যে দিয়ে। কারণ পি তরঙ্গ, যেটাকে আমরা বলি প্রাইমারি ওয়েভ, প্রাইমারি ওয়েভ হলো প্রাথমিক বা অনুদৈর্ঘ্য তরঙ্গ, যা হয় কঠিন, তরল এবং গ্যাসীয় ইত্যাদি মাধ্যমের মধ্যে দিয়ে এটি কি হয়? চলাফেরা করতে পারে। 17 নম্বর প্রশ্ন হলো, ভূমিকম্পের এস তরঙ্গ কোন মাধ্যম দিয়ে চলাচল করতে পারে না? তো এটার উত্তর হবে বিয়ের দাগেরটা, তরল মাধ্যমের মধ্য দিয়ে। ভূমিকম্পের এস তরঙ্গ অর্থাৎ এটা হলো কি? সেকেন্ডারি ওয়েভ, সেকেন্ডারি ওয়েভ। তো এটাকে আবার গৌণ বা অনুপ্রস্থ তরঙ্গ বলা হয়। তাহলে পি তরঙ্গটা আমরা কি বলেছি? প্রাথমিক বা অনুদৈর্ঘ্য তরঙ্গ। আর এস তরঙ্গ হচ্ছে কি? গৌণ বা অনুপ্রস্থ তরঙ্গ, যা শুধুমাত্র কঠিন মাধ্যমের মধ্যে দিয়েই চলাচল করতে পারে, কিন্তু তরল মাধ্যমের মধ্যে কি হচ্ছে? বিলীন হয়ে যায়। এই কারণেই এস তরঙ্গ কেন্দ্রমণ্ডলের তরল অংশে কি হচ্ছে? প্রবেশ করতে পারে না। 18 নম্বর দাগের প্রশ্ন, ভূমিকম্পের কেন্দ্র থেকে কত ডিগ্রি কৌণিক দূরত্বে এস তরঙ্গের ছায়াবলয় দেখা যায়? তো এটার উত্তর হবে বিয়ের দাগেরটা, অর্থাৎ 105 ডিগ্রির বাইরে। এই বিষয়ে একটু বলি যে এস তরঙ্গ পৃথিবীর তরল বহিঃকেন্দ্রমণ্ডলকে ভেদ করতে পারে না। আমি একটু আগেই তোমাদের বলেছিলাম যে বহিঃকেন্দ্রমণ্ডলের মধ্যে দিয়ে কখনো এস তরঙ্গ যেতে পারে না। তাই ভূমিকম্পের কেন্দ্র থেকে 105 ডিগ্রির বাইরের অঞ্চলে, 105 ডিগ্রি, কত ডিগ্রি বললাম? 105 ডিগ্রির বাইরের অঞ্চলে এস তরঙ্গ ধরা পড়ে না, যা এস তরঙ্গের কি হয়? ছায়া বলয় সৃষ্টি করে। 19 নম্বর দাগের প্রশ্ন, পি তরঙ্গের ছায়া বলয় কত ডিগ্রি কৌণিক দূরত্বের মধ্যে দেখা যায়? তো এটার উত্তর হবে বিয়ের দাগেরটা, 105 ডিগ্রি থেকে 142 ডিগ্রি। এই 105 থেকে 142 ডিগ্রির মধ্যবর্তী অঞ্চলে পি তরঙ্গ দুর্বলভাবে একেবারেই ধরা পড়ে না, দুর্বলভাবে একেবারেই ধরা পড়ে না, যা পি তরঙ্গের কি হচ্ছে? ছায়া বলয় তৈরি করে। তাহলে এখানে এস তরঙ্গের ছায়া বলয় জিনিসটা কি আর পি তরঙ্গের ছায়া বলয় জিনিসটা কি সেটাও বুঝে গেলাম। 20 নম্বর প্রশ্ন হচ্ছে কি, পৃথিবীর গড় ঘনত্ব কত? তো পৃথিবীর গড় ঘনত্ব হচ্ছে সিয়ের দাগেরটা 5.5 গ্রাম পার সেন্টিমিটার ঘন, যা এর অভ্যন্তরের বিভিন্ন ঘনত্বের স্তরগুলির গড়। 21 দাগের কোয়েশ্চেন, মহাদেশীয় ভূত্বকের গড় পুরুত্ব কত? তো এটার উত্তর হবে সিয়ের দাগেরটা, অর্থাৎ 35 কিলোমিটার।
22 দাগের প্রশ্ন, মহাসাগরীয় ভূত্বকের গড় পুরুত্ব কত? তো এটার উত্তর হবে এর দাগেরটা, অর্থাৎ 5 কিলোমিটার। 23 দাগের প্রশ্ন, গুরুমণ্ডল এবং ভূত্বকের মধ্যে কোন বিযুক্তি রেখা অবস্থিত? তো এই গুরুমণ্ডল আমরা আগে দেখে নিয়েছি, আর হচ্ছে ভূত্বক, এর মধ্যে দিয়ে কোন বিযুক্তি রেখা তাহলে গিয়েছে? মোহর ভিষিক বিযুক্তি রেখা বা মোহ বিযুক্তি রেখা। 24 দাগের প্রশ্ন, গুরুমণ্ডলের উপরের অংশকে কি বলা হয়? গুরুমণ্ডলের উপরের অংশকে বলা হয় অ্যাস্থেনোস্ফিয়ার। তো গুরুমণ্ডলের উপরের অংশটি যা অপেক্ষাকৃত কীরকম? নমনীয় আর হচ্ছে সান্দ্র প্রকৃতির, তাই একে কি বলা হচ্ছে? অ্যাস্থেনোস্ফিয়ার। 25 নম্বর প্রশ্ন, যে পৃথিবীর কেন্দ্রমণ্ডলের আনুমানিক গভীরতা কত? তো এটার উত্তর হবে 2900 থেকে 6400 কিলোমিটার। কেন্দ্রমণ্ডল গুরুমণ্ডলের নিচে প্রায় 2900 কিলোমিটার গভীরতা থেকে শুরু হয়ে পৃথিবীর কেন্দ্র পর্যন্ত 2900 কিলোমিটার থেকে শুরু হয়ে পৃথিবীর কেন্দ্র পর্যন্ত 6400 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। 26 নম্বর দাগের প্রশ্ন, পৃথিবীর অভ্যন্তরে তাপমাত্রা বৃদ্ধির হার প্রতি 32 মিটার গভীরতা কত? তো এটার উত্তর হবে এর দাগেরটা 1 ডিগ্রি সেন্টিগ্রেড। 27, ভূত্বকের গড় তাপমাত্রা কত? তো ডি এরটা হবে উত্তর 25 ডিগ্রি সেন্টিগ্রেড। 28টা হচ্ছে কি, অ্যাস্থেনোস্ফিয়ার স্তরের বৈশিষ্ট্য কি? তো এটার উত্তর হবে অর্ধকঠিন, সান্দ্র ও নমনীয়। 29 দাগের প্রশ্ন হচ্ছে যে লিথোস্ফিয়ার ও অ্যাস্থেনোস্ফিয়ারের মধ্যবর্তী সীমানার নামটা কি? তো এটার উত্তর হবে ডি এর দাগেরটা। এর কোনো নির্দিষ্ট বিযুক্তি রেখা নেই, এটি একটি পরিবর্তনশীল অঞ্চল দ্বারা কি হচ্ছে? পৃথক। কোনো নির্দিষ্ট বিযুক্তি রেখা দ্বারা কিন্তু এটাকে পৃথক করা হয় না। লিথোস্ফিয়ার হচ্ছে দৃঢ় এবং অ্যাস্থেনোস্ফিয়ার হচ্ছে কি? নমনীয়। ঠিক আছে, অ্যাস্থেনোস্ফিয়ার হচ্ছে নমনীয়। 30 নম্বর প্রশ্ন হচ্ছে যে পৃথিবীর মোট আয়তনের কত শতাংশ কেন্দ্রমণ্ডল দখল করে আছে? তো বিয়ের দাগেরটা হবে উত্তর প্রায় 16%। 31 দাগের যে প্রশ্নটি আছে সেটি হলো যে পৃথিবীর চৌম্বক ক্ষেত্র তৈরির জন্য দায়ী কোন স্তর? তো এটার উত্তর হবে সি এর দাগেরটা বহিঃ কেন্দ্রমণ্ডল। বহিঃ কেন্দ্রমণ্ডলে তরল লোহা ও নিকেলের পরিচলন প্রবাহ পৃথিবীর চৌম্বক ক্ষেত্রকে তৈরি করে। 32 দাগের প্রশ্ন, ভূমিকম্পের তরঙ্গগুলিকে রেকর্ড করার জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয়? তো এটার উত্তর হবে বিয়ের দাগেরটা সিসমোগ্রাফ। সিসমোগ্রাফ ভূমিকম্পের তরঙ্গগুলির গতি ও তীব্রতাকে কিন্তু রেকর্ড করে। 33 নম্বর দাগের প্রশ্নটা দেখো যে পৃথিবীর অভ্যন্তর সম্পর্কে জানার সবচেয়ে নির্ভরযোগ্য উৎস কোনটি? তো এটার উত্তর হবে ভূমিকম্প তরঙ্গ বিশ্লেষণ। ভূমিকম্প তরঙ্গগুলি বিভিন্ন স্তরের মধ্য দিয়ে ভিন্ন গতিতে চলাচল করে, যা পৃথিবীর অভ্যন্তরের গঠন সম্পর্কে সবচেয়ে নির্ভুল তথ্য সরবরাহ করে। 34 নম্বর দাগের প্রশ্নে এবার চলে যায়, কোন ধরনের তরঙ্গ শুধুমাত্র পৃষ্ঠ প্রবাহ চলাচল করে এবং সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি ঘটায়? তো এটার উত্তর হবে সি এর দাগেরটা এল তরঙ্গ, যেটা পৃষ্ঠ তরঙ্গ বলা হয়। এই এল তরঙ্গ বা পৃষ্ঠ তরঙ্গ পৃথিবীর পৃষ্ঠ বরাবর কি হচ্ছে? চলাচল করে এবং পি ও এস তরঙ্গের পি আর হচ্ছে কি এস তরঙ্গের চেয়ে বেশি দ্রুত গতি সম্পন্ন হলেও সবচেয়ে বেশি কিন্তু এটা হচ্ছে ধ্বংসাত্মক, সবচেয়ে বেশি এটা ধ্বংসাত্মক। 35
মহাদেশীয় ভূত্বক কোন শিলা দ্বারা গঠিত? তো এটার উত্তর হলো গ্রানাইট। 36, মহাসাগরীয় ভূত্বক কোন শিলা দ্বারা গঠিত? আমরা জানি কিন্তু সবাই, তো এটার উত্তর হবে ব্যাসল্ট। 37, কোন বিযুক্তি রেখাটি ভূত্বকের শিয়াল ও সীমাস্তরকে পৃথক করেছে? আমরা আগেই দেখেছিলাম যে শিয়াল আর সীমা যে স্তরটা রয়েছে, এই শিয়াল ও সীমা স্তরটাকে বিভক্ত করেছে কিন্তু কনরাড বা কোনার্ড বিযুক্তি রেখা। তো দেখে নেওয়া যাক, সেই ছকটায় যাই। ছকটাতে আছে দেখো যে শিয়াল আর হচ্ছে সীমা, শিয়াল আর সীমার মাঝখানে কে আছে? কনরাড বা কনরাড। তো এই কনরাড বিযুক্তি রেখা শিয়াল আর সীমা স্তরকে একেবারে পৃথক করেছে। এবারে যাব 38 দাগের প্রশ্নতে। তো 38 দাগের প্রশ্নতে যেটা আছে সেটা হচ্ছে যে বহিঃগুরুমণ্ডল ও অন্তঃগুরুমণ্ডলকে পৃথককারী বিযুক্তি রেখা কোনটি? তো এটার উত্তর হবে কিন্তু রেপিটি বিযুক্তি রেখা। তোমরা এই ছকটার মধ্যেই দেখে নিতে পারবে। তো 38 দাগের প্রশ্নটা উত্তর হবে রেপিটি। রেপিটি বিযুক্তি রেখা বা রেপিটি বিযুক্তি রেখা গুরুমণ্ডলের মধ্যে অবস্থিত এবং এটি কিন্তু কি করেছে? বহিঃগুরুমণ্ডল আর তোমার হচ্ছে কি অন্তঃগুরুমণ্ডলকে কি হচ্ছে? একেবারে পৃথক করেছে। বহিঃগুরুমণ্ডল আর অন্তঃগুরুমণ্ডলকে পৃথক করেছে কে? রেপিটি বা রেপিটি বিযুক্তি রেখা। 39 হচ্ছে কি পৃথিবীর অভ্যন্তরের যে স্থানে ভূমিকম্পের উৎপত্তি হয় তাকে কি বলা হয়? তাকে বলা হয়, বিয়ের দাগেরটা উত্তর, যে কেন্দ্র বা ফোকাস বা হাইপোসেন্টার। 40 নম্বর দাগের প্রশ্ন, ভূমিকম্প কেন্দ্রের ঠিক সোজাসুজি ওপরে ভূপৃষ্ঠে যে বিন্দুতে ভূমিকম্প তরঙ্গ প্রথম এসে পৌঁছায় তাকে কি বলা হয়? তাকে বলা হয় উপকেন্দ্র। কেন্দ্র এবং তার ওপরে কি হচ্ছে? উপকেন্দ্র। উপকেন্দ্র বা এপিসেন্টার যেটাকে বলা হয়, উপকেন্দ্র হলো ভূমিকম্প কেন্দ্রের ঠিক উপরে ভূপৃষ্ঠের বিন্দু যেখানে ভূমিকম্পের কম্পন সবচেয়ে প্রথম ও তীব্রভাবে অনুভূত হয়। 41 নম্বর দাগের যে প্রশ্নটা সেটা হচ্ছে পি তরঙ্গের গতি ও এস তরঙ্গের গতি অপেক্ষা কেমন? তো এটার উত্তর হবে এর দাগেরটা, পি তরঙ্গ এস তরঙ্গের চেয়ে দ্রুত। পি তরঙ্গ প্রাথমিক তরঙ্গ হওয়ায় এস তরঙ্গের চেয়ে দ্রুত গতিতে চলাচল করে। প্রথমে এটি কিন্তু কিসে ধরা পড়ে? সিসমোগ্রাফে ধরা পড়ে। 42 নম্বর প্রশ্ন, ভূমিকম্পের ছায়াবলয় সৃষ্টির প্রধান কারণ কি? তো এটার উত্তর হবে সিয়ের দাগেরটা, পৃথিবীর অভ্যন্তরের বিভিন্ন স্তরের ঘনত্ব এবং অবস্থার পরিবর্তন। পৃথিবীর অভ্যন্তরের বিভিন্ন স্তরের অর্থাৎ বিশেষত বহিঃকেন্দ্রমণ্ডলের তরল অবস্থা যেটা আর কি, এটার মধ্যে দিয়ে ভূমিকম্প তরঙ্গের গতিপথের পরিবর্তন এবং প্রতিসরণের কারণে কিন্তু এই ছায়া বলয়ের সৃষ্টি হয়ে থাকে। 43 নম্বর প্রশ্ন, পৃথিবীর কেন্দ্রমণ্ডলের তাপমাত্রা প্রায় কত? উত্তর হবে সিয়ের দাগেরটা 5000 থেকে 6000 ডিগ্রি সেন্টিগ্রেড। 44, কোন স্তরটি পৃথিবীর পাতলা আবরণ হিসাবে পরিচিত? তো এটার উত্তর হবে সিয়ের দাগেরটা ভূত্বক। 45 নম্বর প্রশ্ন, মেসোস্ফিয়ার স্তরটি কোথায় অবস্থিত? তো এটার উত্তর হবে বিয়ের দাগেরটা অ্যাস্তনোস্ফিয়ারের নিচে। অ্যাস্তনোস্ফিয়ারের নিচে এই বিষয়টা একটু বলি। মেসোস্ফিয়ার হলো গুরুমণ্ডলের গভীরতর, অধিক ঘন এবং কঠিন অংশ যা অ্যাস্তনোস্ফিয়ারের নিচে অবস্থিত। 46 নম্বর প্রশ্ন, ভূমিকম্পের মাত্রা পরিমাপের স্কেল কোনটি? তো এটার উত্তর হবে বিয়ের দাগেরটা রিক্টার স্কেল। রিক্টার স্কেল কি করে থাকে? ভূমিকম্পের মাত্রা বা শক্তি পরিমাপের জন্য কিন্তু এটি ব্যবহৃত হয়ে থাকে। 47 নম্বর দাগের প্রশ্ন, ভূমিকম্পের তীব্রতা পরিমাপের স্কেল কোনটি? তো এটার উত্তর হবে বিয়ের দাগেরটা মার্কালি স্কেল। মার্কালি স্কেল ভূমিকম্পের তীব্রতা অর্থাৎ কি কি ক্ষয়ক্ষতি ও অনুভূত কম্পন, ক্ষয়ক্ষতি ও অনুভূত
কম্পন পরিমাপের জন্য কিন্তু ব্যবহৃত হয়। 48 নম্বর দাগের প্রশ্নতে এবার চলে যাই। 48 নম্বর দাগের প্রশ্ন হলো যে পৃথিবীর অভ্যন্তরের প্রধান 3টি স্তর কী কী? তো এটার উত্তর হবে, আমরা সবাই জানি, খুবই সোজা কোয়েশ্চেন, বিয়ের দাগেরটা ভূত্বক, গুরুমণ্ডল, কেন্দ্রমণ্ডল। ভূত্বককে কি বলা হয়? ক্রাস্ট। গুরুমণ্ডল ম্যান্টেল এবং কেন্দ্রমণ্ডলকে কোর বলা হয়। রাসায়নিক গঠনের উপর ভিত্তি করে পৃথিবীর অভ্যন্তরে প্রধান 3টি স্তর হলো এগুলি। 49 ভূত্বকের গড় ঘনত্ব কত? তো উত্তর হবে এর দাগেরটা 2.7 থেকে 3.0 গ্রাম পার সেন্টিমিটার ঘন। 50 দাগের প্রশ্নটা কি দেওয়া আছে দেখো, যে কেন্দ্রমণ্ডলের কোন অংশে পি তরঙ্গের গতি সবচেয়ে বেশি হয়? তো এটার উত্তর হবে বি এর দাগেরটা, অর্থাৎ অন্তঃকেন্দ্রমণ্ডলে। পি তরঙ্গে কঠিন মাধ্যমে দ্রুততর হয়। অন্তঃকেন্দ্রমণ্ডল কঠিন হওয়ায়, অন্তঃকেন্দ্রমণ্ডলটা কঠিন হওয়ায় পি তরঙ্গের গতি এখানে বহিঃ কেন্দ্রমণ্ডলের চেয়ে কী হয়? বেশি পরিমাণে হয়ে থাকে। 51 শিয়া স্তরটি মূলত কোন দুটি উপাদান দ্বারা গঠিত? শিয়া স্তরটি মূলত সিলিকা আর অ্যালুমিনিয়াম দ্বারা গঠিত। আমরা আগেই দেখিয়ে দিয়েছিলাম সিলিকা আর অ্যালুমিনিয়াম দ্বারা গঠিত। এটি হালকা এবং কম ঘনত্বের শিলা দ্বারা গঠিত। 52 নম্বর প্রশ্ন, সীমা স্তরটি মূলত কোন দুটি উপাদান দ্বারা গঠিত? আমরা আগেও পড়েছিলাম, একটু ঘুরিয়ে কোয়েশ্চেনগুলো করা হচ্ছে কিন্তু অনেক এটা একই। তো সীমা আমরা মনে রাখলে বুঝতে পারবো সিলিকন বা সিলিকা আর হচ্ছে কি ম্যাগনেসিয়াম, তাই না? 53 দাগের প্রশ্নটি কি আছে, যে শিয়াল ও সীমা স্তরের মধ্যে ঘনত্বগত পার্থক্য কী? তো এটার উত্তর হবে সীমা শিয়াল অপেক্ষা বেশি ঘন। শিয়াল যে স্তরটা আছে সেই শিয়াল স্তরটার গড় ঘনত্ব কত? প্রায় 2.7 গ্রাম পার সেন্টিমিটার কিউব বা ঘন। গ্রানাইট জাতীয়, এটা কি হচ্ছে, গ্রানাইট জাতীয় শিলা দ্বারা কিন্তু এই স্তরটা গঠিত। অন্যদিকে সীমা যেটা আছে, সীমার প্রায় গড় ঘনত্ব হচ্ছে 3.0 গ্রাম পার সেন্টিমিটার কিউব বা ঘন, এবং এটি হচ্ছে ব্যাসাল্ট শিলা দ্বারা গঠিত, ভারী জাতীয় শিলা দ্বারা গঠিত। তাই সীমা শিয়ালের চেয়ে বেশি ঘন। 54 নম্বর দাগের প্রশ্ন, মহাদেশীয় ভূত্বক মূলত কোন স্তর দ্বারা গঠিত? 55 নম্বর দাগ প্রশ্নটা হচ্ছে কি আছে, মহাসাগরীয় ভূত্বক প্রধানত কোন স্তর দ্বারা গঠিত? এটির উত্তর হবে বিয়ের দাগেরটা শুধুমাত্র সীমা দ্বারা গঠিত। 56 নম্বর দাগের প্রশ্ন, পৃথিবীর কেন্দ্র থেকে কেন্দ্রমণ্ডলের গভীরতা কত? তো এটার উত্তর হবে বিয়ের দাগেরটা প্রায় 2900 কিলোমিটার থেকে 6378 কিলোমিটার। কেন্দ্রমণ্ডল গুরুমণ্ডলের নিচে প্রায় 2900 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত, যার ব্যাসার্ধ প্রায় 6378 কিলোমিটার পৃথিবীর পৃষ্ঠ থেকে কেন্দ্র পর্যন্ত। 57 নম্বর দাগের প্রশ্নটা একটু বলি, পৃথিবীর অন্তঃকেন্দ্রমণ্ডলের তাপমাত্রা আনুমানিক কত? তো এটার উত্তর হবে সিয়ের দাগেরটা 5000 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 6000 ডিগ্রি সেন্টিগ্রেড। অন্তঃকেন্দ্রমণ্ডলের তাপমাত্রা অত্যন্ত কি হচ্ছে বেশি পরিমাণের হয়ে থাকে, যা অনেকটা সূর্যপৃষ্ঠের কাছাকাছি তাপমাত্রার মতো। এই উচ্চ তাপমাত্রার কারণে পদার্থগুলো উত্তপ্ত এবং বেশি চাপ সত্ত্বেও কঠিন অবস্থায় থাকে। 18 নম্বর দাগের প্রশ্ন, কেন্দ্রমণ্ডলের প্রধান দুটি উপাদান কি কি? সিয়ের দাগ হবে লোহা ও নিকেল। 59 রেপিটি বিযুক্তি রেখা কোন দুটি স্তরের মধ্যে অবস্থিত? উত্তর আমরা জানি সবাই, বিয়ের দাগেটা বহির্গুরুমণ্ডল ও অন্তঃগুরুমণ্ডল। 60 দাগের প্রশ্ন,
যে লেহম্যান বিযুক্তি রেখাটি কোন দুটি স্তরকে পৃথক করেছে? তো এটার উত্তর হবে বহিঃকেন্দ্রমণ্ডল ও অন্তঃকেন্দ্রমণ্ডল। লেহম্যান বিযুক্তি রেখা হলো একটি গুরুত্বপূর্ণ সীমানা যা পৃথিবীর তরল বহিঃকেন্দ্রমণ্ডল এবং কঠিন অন্তঃকেন্দ্রমণ্ডলকে কি করেছে? বিভক্ত করেছে। এই বিযুক্তি রেখায় ভূমিকম্প তরঙ্গের গতিবেগ হঠাৎ করে কি হয়? পরিবর্তন হয়ে যায়, হঠাৎ করে পরিবর্তন হয়ে যায়। ঠিক আছে, তো আজকের এই 7টা প্রশ্ন এই চ্যাপ্টার থেকে আলোচনা করলাম। তো পরবর্তী ভিডিওর জন্য তোমরা অবশ্যই অপেক্ষা করো, কারণ পরবর্তী ভিডিওতে আমি আরও এরকম অনেক প্রশ্ন নিয়ে আসব এবং আলোচনাও করব। যদি তোমাদের এই ভিডিওটা একটু উপকারে এসে থাকে তাহলে যদি মনে করো কমেন্ট বক্সে আমাকে জানাতে পারো, এবং ভিডিওটা ভালো লাগলে একটা লাইক অন্তত দিয়ে দিও, এবং তার সঙ্গে তোমরা ভিডিওটা ভালো লাগলে বা উপকারে আসলে শেয়ার করো। তো আজকের ভিডিওটা এখানেই আমি শেষ করছি। তোমরা এই ভিডিওটা শেষ পর্যন্ত মন দিয়ে দেখার জন্য তোমাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তোমরা ভালো থেকো এবং সুস্থ থেকো।